নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সাহিত্যিক প্রতিভা বসুর লেখা গল্প বিয়ে। তাহলে শুরু করি গল্প বিয়ে। বৈশাখ মাসের আকাশ মুহূর্তে ভরে গেল কালো মেঘে। প্রবল একটা হাওয়া দিয়েই ঝমঝমিয়ে নামল বৃষ্টি। মেয়েরা যে যেখানে ছিল ছুটে এসে জুটল ঘরের মধ্যে। কেউ কেউ দৌড়লো জানলা বন্ধ করতে, কেউ আবার অকারণে চেঁচাতে লাগল। যেন একটা উল্লাসের ধারাপাত হলো তাদের মধ্যে। তারপর সুস্থির হয়ে যখন সবাই বসলো একসঙ্গে, একজন বলে উঠল, মালতী, মালতী কই গেল? মাঠেই তো ছিল। যখন মেঘ দেখলুম তখন তো দাঁড়িয়েছিল ভিজিটার্স রুমের দরজায়। আশ্চর্য মেয়ে সত্যি, নিশ্চয় বেরিয়ে পড়েছে। একদিন মিস মণ্ডলের খেঁচুনি শুনলেই ঠান্ডা হবে। না সখী, এক গা জল দিয়ে অঙ্গভঙ্গি সহকারে মালতীর প্রবেশ। বৃষ্টি নামলো, কেয়া মজা, তাই ছুটলুম আনতে গজা। এই দেখ, বুকের কাপড়ের ভিতরে সযত্নে জল বাঁচিয়ে রাখা একটি মস্ত শালপাতার ঠোঙা বার করল সে। তারপরে মুটুর মুটুর করে খেতে আরম্ভ করে দিল। তাই বল? ওরে রাক্ষসী, আমাকে দে। বারে, তুই তো সব খেলি। চমৎকার, বেঁচে থাক মালতী। সমবেত কণ্ঠে নানা রকম ছোট ছোট ভাষা বুদবুদ করল খানিকক্ষণ। তারপরেই অত বড় ঠোঙাটি শূন্য। দীর্ঘশ্বাস ফেলে হতাশ ভঙ্গিতে মালতী বলল, সখী, ভালো হলো নাকি? খুব ভালো হলো। একটি মেয়ে জড়িয়ে ধরল তাকে। অবশিষ্টাংশটুকু চিবোতে চিবোতে আরেকটি মেয়ে তারিফ করল, তেওয়ারির বউটা কি চমৎকার গজাই না ভাজে। অন্য একজন শুয়ে পড়ল হাত পা ছড়িয়ে। তারপর সকলেই বসে দাঁড়িয়ে হেলান দিয়ে নানান ভঙ্গিতে গজার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল। অনেকক্ষণ পরে মালতী বলল, ঘ্রাণেন অর্ধ ভোজনা। গজা গজা বলেও তো অনেকক্ষণ ধরে গজা খেলি, এবার দরকারি কথা শোন। ওরে বাবা, তোর আবার দরকারি কথা হলো কবে থেকে? আমি কাল পাটনা যাচ্ছি। পাটনা কেন? একটি বাঙাল মেয়ে টেনে বলল, কোন কম মেয়ে? আমার পিতৃদেব শ্রী শ্রীযুক্ত অবনীমোহন। তোর বাবা লিখেছেন যেতে? চিঠিতে তো তাই পড়লুম। দেখি। দেখবি আবার কি? লেখা আছে, আমার অতি যোগ্য অতি বিদুষী একমাত্র কন্যা, পত্রপাঠ তুমি চলিয়া আইসো। আর মাতলা দিয়ে লিখেছেন, মা মালু, নয়নের কণ্টক আমার, জীবনের জঞ্জাল আমার, যদি না আইসো তাহা হইলে ফাজিল। ফাজিল? তোদের বিশ্বাস হলো না? না না, পাটনা যেতে হবে না এখন। পিতার আজ্ঞা লঙ্ঘন করা অতীব অন্যায় সখী। পিতারই বা এত জরুরি আজ্ঞা কেন? নিশ্চয়ই আমার বিয়ে। বিয়ে? বিয়ে, সেজন্যেই তো বলি। দেখো সখা, ফস করে কিছু বলো না। ভালো যদি বাসো তবে কেন ছলো না? মালতী সুর করে গান আরম্ভ করে দিল। হঠাৎ সমস্ত ঘরটি সচকিত করে মিস মণ্ডলের পদধ্বনি শোনা গেল। বড় মাথায় ছোট খোঁপা নিয়ে, ছোট পায়ের পাতায় বৃহৎ শরীর ধারণ করে থপথপ করতে করতে এলেন তিনি। মালতী, আজ্ঞে। মস্তক নত। তোমার বাবার জরুরি চিঠি এসেছে। আজ্ঞে। তিনি লিখেছেন, আজ্ঞে, তিনি লিখেছেন যে
আমি যেন অনুমতি দিতে দ্বিধা না করি। আজ্ঞে। দ্বিধা না করে কালই রওনা করে দিই। আচ্ছা। প্রস্তুত থেকো। আচ্ছা। মিস মণ্ডল আবার থপথপ করে চলে গেলেন। মেয়েরা একটু অপেক্ষা করে হাসিতে ফেটে পড়ল ওর গায়ে। হাওড়া স্টেশন। হরেক রকম মানুষের হরেক রকম কণ্ঠস্বর, ইঞ্জিনের কর্কশ আওয়াজ, হুইসেল, বাঁশি, ভিড়, সব কিছু অতিক্রম করে মালতী একখানা মেয়েদের সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্টে এসে কায়েমি হয়ে বসল। কুলি সহাস্যে এবং সানন্দে 1 টাকা বকশিস পেয়ে বিছানা করে দিল পরিপাটি করে। খাবার এনে দেবে কিনা জিজ্ঞেস করল। তারপর এক তাড়ায় ছিটকে অনেক দূরে সরে পড়ল। জানলা দিয়ে এবার মুখ বার করল মালতী। 2 চোখের শিশুর কৌতূহল নিয়ে চেয়ে রইল বাইরে। তারপর ঘণ্টা পড়ল, নিশেন উড়ল, হুইসেল বাজিয়ে হেঁটে গেল গার্ড। গাড়ি চলতে লাগলো। তখনও প্ল্যাটফর্ম ছাড়েনি। একটি যুবক ছুটতে ছুটতে এসে লাফিয়ে উঠল সেই পাদানিতে। হাতে ঝোলানো ছোট সুটকেসটি ছুঁড়ে দিল ভিতরে। তারপর হাতল ঘুরিয়ে ঢুকল নিজে। ঢুকেই সন্ত্রস্ত হয়ে পড়ল। ও, এটা মেয়েদের গাড়ি। অত্যন্ত হতাশ ভঙ্গিতে সুটকেসটি আবার হাতে তুলে দরজার হাতল ঘোরালো। মালতী হঠাৎ এরকম চলন্ত ট্রেনে যুবকটিকে উঠতে দেখে ভিতরে ভিতরে অস্বস্তি বোধ করেছিল, কিন্তু তক্ষুনি আবার তাকে নামতে উদ্যত দেখে ঈষৎ চঞ্চল বোধ করল। করছে কি লোকটা? পড়ে মরবে যে। এ কি, ট্রেন চলছে যে? বলতে বলতে ভালো করে তাকালো সে যুবকটির দিকে। মুহূর্তে চোখ তার চিকচিক করে উঠল। একটু বিস্ময়, একটু আনন্দ, একটু মজা, যেন বিগত দিনের কোনো কৌতুকের অস্পষ্ট স্মৃতি, সব কিছুর সমন্বয়ে মুখের ভাব তার কেমন হয়ে উঠল। ঈষৎ লঘুকণ্ঠে বলল, আত্মহত্যা করবেন নাকি? আগে। পুরু লেন্সের চশমাটিতে আলোর ঝলক লাগল। ট্রেন তো চলেছে। হ্যাঁ। তাহলে নামছেন কেন? অত্যন্ত কুণ্ঠিত ভঙ্গিতে সেই হাতলের উপরেই হাত রেখে দাঁড়িয়ে রইল ছেলেটি। একটু পরে বলল, আমি জানতুম না এটা মেয়েদের গাড়ি। জানলেন বলেই বুঝি চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়তে চেয়েছিলেন? না না, অপ্রস্তুত গলায় যুবকটি বলল, মেয়েদের গাড়ি কি না? মালতীর হাসি পেল, কিন্তু মুখ গম্ভীর রাখল সে। তা মেয়েরা তো আর বাঘ ভাল্লুক নয়। না না। তাহলে ঝুলে না থেকে তো বসতেও পারেন। আপনার অনুমতি পেলে। বলতে বলতে সামনের বেঞ্চির উপর অতি সন্তর্পণে এসে বসল সে। একটু স্বস্তির রেখাপাত হলো মুখে। পকেট থেকে রুমাল বার করে মুখ মুছতে মুছতে বাইরের দিকেই দৃষ্টি নিবদ্ধ রেখে বলল, গার্ড এসে না ফ্যাসাদ করে? না, গার্ডের অত শিভালারি নেই যে চলন্ত ট্রেনে উঠে এসে আপনাকে শাসন করবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ? মালতী ভুরু কুঁচকাল। ধন্যবাদ কেন? গাড়ি বানালো ইংরেজ, টিকিট কিনলেন আপনি, আর ধন্যবাদ পাবো আমি? বাহ, এটা যে মেয়েদের গাড়ি। না না। মাথা নেড়ে আপত্তি জানালো মালতী। ওসব মেয়েদের কামরা, মেয়েদের সিট, মেয়েদের পার্ক, মেয়েদের দোকান, এসবের মধ্যে আমি নেই। মেয়েদের আবার কি? মেয়েরা কি কোনো আলাদা জগতের আলাদা জীব? না, তা বলিনি। ছেলেটি একটু দিশেহারা বোধ করল। তবে আর কি? হঠাৎ মালতী কথাবার্তা চুকি দিয়ে মস্ত মোটা এক বই খুলে মুখের উপর আড়াল করল। যুবকটি একটুক্ষণ তাকিয়ে রইল। তারপর গুছিয়ে বসে সুটকেস খুলে সেও বার করল মোটা নীল রঙের বই।
সময় কাটতে লাগলো নিঃশব্দে। ট্রেনের আওয়াজ দ্রুত হলো। খানিক পরে, আপনি কদ্দূর যাবেন? বইয়ের আড়াল থেকেই প্রশ্ন করল মালতী। বই থেকে মুখ ঘোরালো ছেলেটি। তার চোখের ভাবে বোঝা গেল সত্যিই সে মগ্ন হয়ে পড়েছিল বইয়ের অক্ষরে। কিছু বলছেন? না, বলছিলাম যে এর পরের স্টেশনে নেমে যাবেন তো? হ্যাঁ, বলতে যাচ্ছিল, কিন্তু একটুখানি রসিকতার লোভ সংবরণ করতে পারল না যুবকটি। বইটি বন্ধ করে পাশে রেখে বলল, নেমে যাব কেন? কেন মানে? এটা তো মেয়েদের গাড়ি। তাতে কি? আপনি তো আর সেসব মানেন না। না। তবে 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 গার্ড আপনাকে নামিয়ে দিয়ে সেই বসে যাবে পাহারায়। অন্তত আপনি যতক্ষণ ছিলেন ততক্ষণ তো নিশ্চয়ই। মুখের উপর থেকে বই সরালো মালতী। তার গৌরবর্ণ মুখ হাসির আভায় উজ্জ্বল। বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে কপালের উপর। যুবকটি এতক্ষণে পরিপূর্ণ দৃষ্টিতে দেখল মালতীকে। প্রায় অন্ধদৃষ্টি অনেকক্ষণ স্থাপিত করে রাখল সেই মুখের উপর। তারপর মুখে একটা হাসির আভা ফুটল। পরিহাসের সুরে বলল, তাতে তো বড় ভাবনার কথা। শেষে কি গার্ডের গার্ডগিরি করবার জন্য আবার আমাকেই থাকতে হবে? অতএব পরের স্টেশনে আপনি নামবেন না? না। তবে থাকুন। অত্যন্ত উদাসভাবে মালতী আবার বইয়ের পাতায় চোখ ডোবাল। একটু চুপচাপ। বই পড়ছেন? ছেলেটি বলল। দেখতে তো পাচ্ছেন। খুব বই ভালোবাসেন বুঝি? খুব। আমিও ভালোবাসি, কিন্তু সজীব সঙ্গী কাছে থাকলে বইয়ে আমার মন আসে না। এবার বইটা আঙুলে বুঝিয়ে মুখ ফেরালো মালতী। আপনারও বইটা বোধ হয় ইউজিন ও নীলের নাটক? আজ্ঞে। মার্কো পোলোকে কেমন লাগছে? ওটা তো একটা হতচ্ছাড়া। আপনিও তাই। বইয়ে পুনঃ মনোসংযোগ। এ কিন্তু আপনার খুব অন্যায়। অন্যায়টা কি? আমি কেন মার্কো পোলো হতে যাব? হলে আমি কি করব? এদিকে তাকান। বলুন না। শ্রবণ তো কানের ধর্ম, চোখ দিয়ে তো শুনি না। বেশ, তাহলে কর্ণপাত করুন। আমি ওরকম নই, বরং আমারই সেই চীনের রাজকন্যার দশা। চোখ তুলে বলল মালতী। বসতে দিলুম, মেয়েদের কামরায় থাকতে দিলুম, ধন্যবাদ নিলুম না। আর তারপর আপনি কি করলেন? না, বইয়ের মধ্যে আত্মনিবেদন। অন্তত একটা কৃতজ্ঞতাও থাকা উচিত ছিল। ছি ছি ছি, এও নাকি বিশ্বাসযোগ্য? আপনি বসে আছেন মুখোমুখি গদিতে, আর আমি বসে আছি ও নীলের নাটক নিয়ে। না দেবী, আমি ওটার আড়ালে আপনার করুণার জন্যই প্রার্থনা করছিলাম। যুবকটির যুক্তকর হল। মালতী এবার সমস্ত গাম্ভীর্য ভুলে হেসে ফেলে হাতের পাতায় মুখ ঢাকল। মালতী দেবী, তাহলে আমাকে চিনতে পেরেছেন? তা কি আপনি বোঝেননি? না। নিশ্চয়? তাহলে আমার ভাগ্য। ও রাগ! কিন্তু আপনি তো জানেন আমার দৃষ্টিশক্তি অত্যন্ত ক্ষীণ। খুব ভালো করে না তাকালে আমি মুখ বুঝতে পারি না। বলাই বাহুল্য, আপনি ছাড়া এমন তাকাবার যোগ্য মুখও তো ভূভারতে বেশি নেই যে অনর্থক সেদিকে দৃষ্টিপাতে সময় নষ্ট করব। তাই এই 5 বছর পরে। হ্যাঁ, 5 বছর কি কম দীর্ঘ? নগণ্য মানুষদের মনে রাখার পক্ষে তো প্রায় অনন্তকাল। তবেই দেখুন তো, অনন্তকাল পর্যন্ত আমি যাকে মনে রেখেছি সে আমার কাছে কেমন করে নগণ্য হয়। থাক থাক। মালতী বই পড়তে উদ্যত হলো।
ছেলেটি একটু চুপ করে থেকে বলল, তাহলে বই পড়বেন? তাছাড়া আর কি করা যায়? এক সময় তো আপনিই বলেছিলেন যে সমস্ত জীবনই আমার সঙ্গে গল্প করে কাটানো যায়। মালতীর মুখ এ কথায় আরক্ত হলো। 5 বছর আগের দিনে ফিরে গেল তার মন। আলো ঝলকিত ভিড়াক্রান্ত বিয়েবাড়ি, সানাইয়ের অবিশ্রান্ত মন ভুলানো সুর, খাওয়া দাওয়া, হই হল্লা, খালের ঘাটে হাউসবোট বাঁধা, সুবেশ সুন্দর তরুণ বরযাত্রীর সমাবেশ, অর্থাৎ দেশের বাড়িতে মহা সমারোহে তার এক জ্যাঠামশায়ের মেয়ের বিয়ে। ছুটিতে সেবার দেশে গেছেন তার বাবা। তার আগে মালতী দেশ দেখেনি। ম্যাট্রিকুলেশন পরীক্ষা হয়ে যাবার পর সেই এ প্রস্তাব তুলেছিল, আর সেখানে গিয়ে তার এত ভালো লেগেছিল যে এখনও মনে হয় সমস্ত জীবনের সকল আনন্দ একসঙ্গে করলেও বুঝি সে আনন্দের তুলনা হয় না। এই মানুষটির সঙ্গে তার সেই সময়ের পরিচয়। এ কথা বললে সত্যের অপলাপ হবে না যে মালতী মাত্র 3 দিনের পরিচয়েই একটু যেন দুর্বল হয়েছিল এর প্রতি। আর এই যুবক, এর কথাও মালতী জানে বইকি। সম্পর্কটা মধুর, দিদির দেওর, অতএব হাস্য পরিহাসে বাধা ছিল না। কিন্তু মাত্র 3 দিনেই তারা যেন একটু বেশি কাছাকাছি হয়ে পড়েছিল। তারপর সব চুকিয়ে ভগ্নিপতি যখন সদলবলে চলে গেলেন, তখন চিলেকোঠার ছাতে 2 হাঁটুতে মুখ গুঁজে সে যে কত কেঁদেছিল। কি ভাবছেন? মালতী সচকিত হলো। একটু ভারী গলায় বলল, বিয়েবাড়ির কথা ভাবছিলাম। হয়তো চিন্ময়ও ভাবছিল সে কথা। মালতীর কথায় চোখে চোখে একটা প্রশ্ন বয়ে গেল তাদের। তারপর দুজনেই চুপ। মালতী যখন পৌঁছল প্রায় রাত। অবনীবাবু নিজে স্টেশনে আসতে পারেননি। এসেছে পুরনো চাকর ভজহরি। মালতীর সঙ্গে সঙ্গে চিন্ময়ও নেমে দাঁড়ালো, কিন্তু তক্ষুনি আবার উঠতে হলো তাকে। গাড়ি বেশিক্ষণ দাঁড়ালো না। তাহলে মঙ্গলবারই ফিরছেন? মালতী প্রশ্ন করল। আপনিও আসুন না সে তারিখেই। চেষ্টা করব। বাধা দিয়ে চিন্ময় বলল, ইচ্ছেটা তো আপনার হাতে, দয়া করে সেইটাই প্রয়োগ করবেন। ভজহরি তাড়া দিল, দিদি চলো। এই যে, আচ্ছা আচ্ছা, আশা করি মনে থাকবে। গাড়ির চাকার শব্দে মালতীর জবাব হয়তো ছেলেটি শুনতে পেল না। যতদূর দেখা গেল কেবল হাত নাড়ল করুণ মুখে। এক সময় শূন্য প্ল্যাটফর্ম থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো মালতী। মেয়েকে দেখে অবনীবাবু ভীষণ খুশি। একটু একটু জ্বর হয়েছে 2 দিন থেকে, তাই নিয়ে ওঠা হাঁটা করতে লাগলেন। হাঁক ডাকে অস্থির করলেন সকলকে। রাত্রিতে মার বুকের তলায় ঠিক ছোট্ট মেয়ের মতো করে ঘুমুলো মালতী। পরের দিন আসল কথা পারলেন তাঁরা। তোমার বিয়ে স্থির করেছি। কথাটা অবনীবাবুই বললেন। বিয়ে? বুকের মধ্যে থেকে যেন লাফিয়ে এলো কথাটা। হ্যাঁ মা, অত্যন্ত সুপাত্র। না বাবা, মালতী আঁতকে উঠে বাধা দিল। কেন? কণ্ঠস্বরে দৃঢ় প্রত্যয় নিয়ে বলল, আমি এখন বিয়ে করব না। মালতীর মা মেয়ের কথায় আশ্চর্য হলেন। বলিস কি তুই? বিয়ে না করে করবি কি? না মা। ছেলে মানুষই করবি না মালু। মেয়ে হয়ে জন্মেছিস, বিয়ে একদিন হবেই হবে। কিন্তু এমন চমৎকার পাত্র। তা হোক। মালতী। না মা, এ তো দেখছি মহা মুশকিল। আচ্ছা তুমি চুপ করো। অবনীবাবু স্ত্রীকে থামিয়ে দিয়ে মিষ্টি কথায় মেয়েকে বোঝাবার চেষ্টা করলেন। তুমি মা বুদ্ধিমতী। বুদ্ধিমতী না হাতি? পেছন থেকে ছোট বোন প্রণতি বলে উঠল। আমি হলে কখন রাজি হয়ে যেতুম।
প্রণতির কথায় একটা হাসির ছেদ পড়ল। তখনকার মতো বেঁচে গেল মালতী, কিন্তু রেহাই হলো না তাতে। অবনীবাবু হাল ছেড়ে দিলেও তার মা লেগে রইলেন পিছনে। শেষ পর্যন্ত একটা রাগারাগি কান্নাকাটির মধ্যে সপ্তাহটা শেষ করে ঠিক মঙ্গলবার দিন রওনা হয়ে গেল মালতী। অবনীবাবু আর প্রণতি স্টেশনে এলেন। অন্যান্যবার মাও আসেন, এবার তিনি মুখ ভার করে বাড়িতেই রইলেন। যথাসময়ে ট্রেনটি এসে পৌঁছতেই মালতীর চোখ উচ্ছ্বসিত হয়ে উঠল এবং কোনো এক সেকেন্ড ক্লাস কামরা থেকে আরও একজোড়া ব্যগ্র চোখের সঙ্গে দৃষ্টি মিলতে তার দেরি হলো না। প্রথমটায় লক্ষ্য করেননি অবনীবাবু। চিন্ময় নিজে থেকে নেমে এসে কাছে দাঁড়ালো। আমাকে চিনতে পারছেন না? অবনীবাবুর দৃষ্টি ব্যাকুল হলো। একটু অপ্রতিভ হয়ে বললেন, আমি তো ঠিক। বিকাশদা আমার মামাতো ভাই, আপনার ভাইজির সঙ্গে তার। হঠাৎ অবনীবাবুর মুখটা যেন এতখানি হাঁ হয়ে গেল। তবে তুমিই চিন্ময়, নরেনবাবুর বড় ছেলে? আজ্ঞে। তবে তুমি মালতীর ছোট বোন তিরিক করে দিদির কানের কাছে মুখ আনল। দিদি, ফিসফিসিয়ে উঠল তার গলা। এই তো ছেলে, এর সঙ্গেই তো। গাড়ি ছাড়বার শেষ ঘন্টা বাজল, বাধা পড়ল কথায়। উঠুন উঠুন। চিন্ময় মালতীকে তাড়া দিয়ে উঠিয়ে নিজেও উঠে পড়ল গাড়িতে। ঝিকঝিক করে চাকা নড়ে উঠল। হতভম্ব হয়ে অবনীবাবু দাঁড়িয়ে রইলেন। চলন্ত গাড়ি থেকে মুখ বার করে চিন্ময় তার কন্যাকে নিরাপদে পৌঁছে দেবার প্রতিশ্রুতি দিল। মালতীর ছোট বোন হাসি মুখে দিদির সঙ্গে দৃষ্টি বিনিময়ের চেষ্টা করল, আর মালতী স্তব্ধ বিস্ময়ে তাকিয়ে রইল প্ল্যাটফর্মের দিকে। স্টেশন ছাড়িয়ে গেলে চিন্ময় বলল, চাদরটা বিছিয়ে দিই। থাক। কি হয়েছে, মন কেমন করছে? তবে কদিন থেকে এলেই পারতেন। মুখের উপর চকিতে পলকপাত করেই দৃষ্টি নামালো মালতী। আমার না হয় চাকরি। খুব ভালো মানুষের মতো বলল চিন্ময়। মঙ্গলবার না ফিরলে নয়। আপনার তো আর সে প্রয়োজন নেই। মালতী চুপ। তার কি করবেন যখন এসেই পড়েছেন। উঠুন, সুজনিটা বিছিয়ে দিই, ভালো হয়ে বসুন। থাক না। সে কি হয়? চিন্ময় নিজের বালিশে জড়ানো সুজনিটা বিছিয়ে দিল। বালিশটা ঠিক করে দিয়ে বলল, একটু প্রসন্ন হন। এ অভাজন যে নিতান্তই আপনার কৃপা প্রার্থী। ইস! মালতী উঠে বসল বিছানায়। আপনি? আমিও বসব বই কি। মুখোমুখি গদিতে গিয়ে বসল চিন্ময়। বারে, রাজ্যপাট কি আমার জন্য ছেড়ে দিলেন? আপনার চাদর, আপনার বালিশ। রাজ্যপাট? বলেন কি? জীবন দিলেও কি আশ মেটে? তা বটে। আচ্ছা মালতী দেবী, এই 5 বছর আমাদের তো আরও দেখা হতে পারত, কেন হয়নি বলুন তো? সময় মতোই সব হয়, কিন্তু আপনার বিয়ে ঠিক করতে যাওয়াটা এবার ব্যর্থ হলো কেন? কথাটা ফস করে বলে ফেলল মালতী। তারপরেই কানটা গরম লাগল। অবাক হয়ে চিন্ময় একটু তাকিয়ে রইল তার দিকে। কি করে জানলেন? জবাব দিতে একটু ইতস্তত করল মালতী। তারপর অত্যন্ত সহজভাবে বলল, আমি যে তাকে চিনি। তাই নাকি? ইস, আমার সঙ্গে যদি আলাপ হতো। বলেন তো, পরিচয়ের ঘটকালিটা আমিই করি। অশেষ ধন্যবাদ মালতী দেবী। আপাতত তিনি একটু নিরাপদে থাকুন তো, তারপরে দেখা যাবে। কেন? তার সঙ্গে বিয়েতে আপনার মত নেই? না। পছন্দ হয়নি বুঝি? দেখিনি তো। শুনেছেন তো? শুনিও নি।
শোনেন উনি? তিনি কে তা আপনি জানেন না বলতে চান? কি করে জানব? কি করে জানবেন তা কি আমি বলে দেব? কলকাতা থেকে এত মাইল তাহলে দৌড়ে এলেন কেন? মার অসুখের খবর পেয়ে। শেষে শুনলাম। কি শুনলেন? কৌতূহলে যেন ফেটে পড়ল মালতী। বাজে কথা বলেই সময় কাটাবেন বুঝি? বাজে? একজনের জীবন মরণের কথা বাজে? জীবন মরণ? কেন? জীবন মরণ কেন? নয়, আপনি তো অনায়াসে অবহেলা করে চলে এলেন, আর মেয়েটি আমাকে বলল সে আর প্রাণ রাখবে না। দুষ্টুমি না? কিন্তু আপনার অবগতির জন্য বলছি, তিনিই আমাকে নিষ্কৃতি দিয়েছেন। কী রকম? কী রকম? তাহলে শুনুন। বাড়ি যেতেই মা বললেন, আমার অসুখের খবরটা বাজে, আসলে মেয়ে দেখতে ডেকেছি। আমি বললুম, তার মানে? মা বললেন, মানে এই যে রূপে গুণে একটি মনোমতো পাত্রী। এই পর্যন্ত বলতেই সবেগে বাধা দিলুম। বললুম, অসম্ভব, বিয়ে আমি এখন কিছুতেই করব না। তারপর চলল কথা কাটাকাটি, মান অভিমান। শেষে যখন কেমন করে কথা দিয়ে বিয়ে ফেরাবেন ভাবছেন, তখন খবর পাওয়া গেল মেয়েটিই বিয়ে করতে রাজি নন এখন। হলো, এবার এ প্রসঙ্গে জবনিকা পড়ুক। তাহলে যা খুশি বলুন, আমি বই পড়ি। চিন্ময় অ্যাটাচি কেস খুলে একখানা বই বার করল। মালতী বাধা দিয়ে বলল, একটা কথা, আপনি নিশ্চয়ই জানেন যে মেয়েটি পাটনাবাসিনী? না। তাও জানেন না? না। আমি জানি। তা তো দেখতেই পাচ্ছি। সে কেমন, কি করে, কার মেয়ে, তাও কি আপনার জানতে ইচ্ছে করে না? না। কেন? কেন শুনবেন? বিস্ময়ের চোখে দুষ্টুমির হাসি চকচক করে উঠল। একটু হেসে বলল, আমি একটি মেয়েকে চিনি, যিনি বিশ্ব সংসারে একেবারে অদ্বিতীয়া, আর তিনিই থাকেন পাটনাতে। অতএব। মালতীর চোখেও ঝিলিক লাগল। যদি বলি সেই অদ্বিতীয়াটি আর তিনি এক দেহ এক প্রাণ? বলেই তার গৌরবর্ণ যেন অচিরেই রঞ্জিত হয়ে গেল। মুখ নিচু করল সে। চিন্ময় হঠাৎ তার পুরু লেন্সের চশমা থেকে দৃষ্টিটি মালতীর উপর স্থির করল। তারপর অনেকক্ষণ পরে বলল, সত্যি? মালতী নিতান্ত উদাস চোখে অন্যদিকে তাকিয়ে রইল। সত্যি নাকি? মালতী চুপ। চিন্ময় একটু থেমে বলল, তারপর একটানা অনেকক্ষণ দুজনেই নিঃশব্দ। দুজনের দৃষ্টি বাইরের দৃশ্যে নিবদ্ধ। গাড়ির ঝিকঝিক শব্দ ক্রমশ কর্কশ, আরও কর্কশ হয়ে শেষে ঝিমি এলো। শেষে ঘটাং করে একটা স্টেশনে এসে থামল। চিন্ময় সেই যে গম্ভীর মুখ করে বসেছিল, তেমনি গম্ভীর মুখে নেমে দাঁড়াল। যতক্ষণ না আবার গাড়ি উঠল, দাঁড়িয়েই রইল ততক্ষণ। এবার গাড়িতে উঠতেই মালতী বলল, আমার সঙ্গটা যেন আপনার অসহ্য ঠেকছে মনে হয়। ছি, তা কি হতে পারে? তবে? তবে কি? আপনার ব্যবহার তো আপনার কথা সমর্থন করছে না। না। কেন? কেন সে কথা আপনি তো ভালো জানেন। মালতী অবাক হল। মুখের ওপর চোখ রেখে নরম গলায় বলল, রাগ করেছেন নাকি? রাগ? এমন করে কথাটা উচ্চারণ করল চিন্ময়, যেন এর চাইতে বিস্ময়ের সংসারে আর কিছুই থাকতে পারে না। রাগ আমি করব? আমার মতো একটা নগণ্য মানুষ, এমন একটা হতভাগ্য অযোগ্য মানুষ
বাংলাদেশের পুরুষ হয়ে জন্মেও যার বিয়ে হয় না। ও, এতক্ষণে বুঝল মালতী। বুকের মধ্যে একটা সুখের ছলছলানি বয়ে গেল স্রোতের মতো। একটা মধুর লজ্জা তার সমস্ত দেহ মন মথিত করল। খানিকক্ষণ চুপ করে থেকে ছেলে মানুষের মতো বলল, আমি কি জানতুম নাকি? তারপরেই দুহাতে মুখ ঢেকে বালিশের মধ্যে গুঁজে দিল। অনেকক্ষণ পরে অনুভব করল চিন্ময় হাত রেখেছে তার মাথার উপর। নিচু গলায় বলছে, শোনো। বলুন। এখন তো জানলে, এখন কি তোমার মতের কোনো পরিবর্তন হয়েছে? জানি না। আমি কিন্তু জানি। বালিশে মুখ ঢেকেই মালতী চাপা গলায় জবাব দিল, বেশ তো। সে জানাটা কি তা শুনবে না? না। ঠিক ঠিক। তাহলে আমার যা খুশি করব তো? আমি জানি না। জানো জানো, নিশ্চয় জানো। দুষ্টু মেয়ে কোথাকার। চিন্ময় জোর করে তার মুখ থেকে বালিশ কেড়ে নিল। তারপর আস্তে নিজের একখানা হাত মালতীর হাতের উপর রেখে চুপ করে বসে রইল। দুদিন পরে অবনীবাবু এবং তার স্ত্রীর নামে একসঙ্গে একখানা চিঠি এলো। মা বাবা, আমি অবাধ্যতা করে যে অন্যায় করেছি তার অনুশোচনায় আমার মন উদ্ভ্রান্ত। তোমাদের যা ইচ্ছে তাই করো, আমি সর্বান্তকরণে মত দিচ্ছি। ইতি স্নেহের মালতী। আর ওদিকে চিন্ময়ের মাও একখানা চিঠি পেলেন সেদিন। মা, যদি ও পক্ষ থেকে কোনো অমত না হয় আমার কোনো আপত্তি নেই। আমি ভেবে দেখলাম বিয়ে তো একদিন না একদিন করবই, অথচ এখন না করে কেন তোমার মনোবেদনার কারণ হই? আমার মেয়ে দেখতে হবে না, তোমাদের পছন্দই আমার পছন্দ। যত তাড়াতাড়ি হয় ঠিক করে আমাকে জানিও, সেই অনুসারে আমি ব্যবস্থা করব। চিন্ময়। এতক্ষণ শুনলেন প্রতিভা বসুর লেখা গল্প বিয়ে। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।